টু প্লাস অবজেক্ট, যেমন এখানে সে একটা বাড়ি তৈরি করেছিল, হি মেড এ হাউস। কিন্তু যদি বলি সে একটা বাড়ি তৈরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কি হবে? ওই মেডই থাকবে কিন্তু ওর আগে একটা হ্যাজ আসবে, হি হ্যাজ মেড এ হাউস। কেন হ্যাজ আসবে? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। আমি ভাত খেয়েছি, কি হবে? হ্যাঁ, হ্যাভ হবে। অবশ্যই আই আর হ্যাভ হবে। তখন হ্যাভ হবে। একদমই। হ্যাভটা শুধু শি এন্ড হি এর সাথে ব্যবহৃত হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। তো এইটা ব্যবহৃত হবে, এই যে ভি3 ভার্বের বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ব্যবহার করা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্সে। এবং ভয়েস চেঞ্জ করতে গেলেও কিন্তু এই ভার্বের ভি3 ফর্ম কাজে লাগে। গিভেন, এই যে একটা শব্দ দেখেন, গিভেন, গিভ শব্দের অর্থ দেওয়া, গেভ শব্দের অর্থ দিয়েছিল, আর গিভেন অর্থ দিয়াছে। তো এই গিভেন দিয়ে কিভাবে করা যায়? যেমন সে আমাকে একটা কলম দিয়েছে, হি হ্যাজ গিভেন মি আ পেন। হি হ্যাজ গিভেন মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছে। সে আমাকে একটা বই দিয়েছে, হি হ্যাজ গিভেন মি আ বুক। বা আমি তাকে একটা বই দিয়েছি, আই হ্যাভ হবে, তখন আর আই হ্যাজ হবে না। এটা সাবজেক্ট অনুসারে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটা বলে দিবে সাবজেক্ট। আমি তাকে একটা বই দিয়েছি, আই হ্যাভ গিভেন হিম আ বুক। আই হ্যাভ গিভেন হিম আ বুক, আমি তাকে একটা বই দিয়েছি। তো এই ভার্ব ফর্ম গুলো কনজুগেশন অফ ভার্ব বলা হয়। এটা কিন্তু আমরা মুখস্থ করব। গত ক্লাস আমি আরো একটা বিষয় করিয়েছিলাম খুব ভালোভাবে, এটা আপনার নিশ্চয়ই মনে আছে। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব, একটি মাত্র ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য করতে বলেছিলাম। তো এখানে লেখা আছে আই গো টু স্কুল, আপনাকে দিয়েছিলাম আপনি লিখবেন যে আই রাইট এ লেটার। এটা দিয়ে কিন্তু কথা বলা যায়, লেখাও লাগে না, ইনস্ট্যান্ট। আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা এই জায়গাটা নিজেরা করতে পারি। আই গো টু স্কুল, এখানে আপনি লিখতে পারেন আই ইট রাইস, আমি ভাত খাই। এইটা এখানে নেগেটিভ আছে, আমি স্কুলে যাই না, ওইটার নেগেটিভ কি হবে? আমি ভাত খাই না। এখানে ইন্টারোগেটিভ আছে, আমি কি স্কুলে যাই, ওখানে ইন্টারোগেটিভ কি হবে? আমি কি ভাত খাই, কি হবে? আমি কি ভাত খাই। আচ্ছা, আমি স্কুলে যাই না, ওইটার ইন্টারোগেটিভ কি হবে? আমি ভাত খাই না। আমি কি না, এখানে রয়েছে আমি কি স্কুলে যাই না, আর ওখানে কি হবে? আমি কি ভাত খাই না। আমি কি ভাত খাই না। অর্থাৎ এই যে একটি বাক্য দিয়ে দেখেন নিচের দিকে আরো অনেক, একেবারে শেষের দিকে যদি চলে যায়, এইটা শিখলে আমরা কিন্তু একটা বাক্য দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো, অনেক বাক্য, মেনি সেন্টেন্স উই ক্যান মেক এ লট অফ সেন্টেন্স। এই যে এখানের বাক্যগুলো যদি আমরা একটু দেখি, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, দেখেন পাস্ট টেন্স, অতীতকালের কথা বলা হচ্ছে। আমাকে, মনে করেন আপনি চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন, তো আপনি বলছেন আমাকে প্রতিদিন, আপনি যখন ঢাকায় ছিলেন আপনি বলছেন যে আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না, তখন কি হবে? এই অজ এর পরে শুধু একটা নট যোগ করতে হবে, দেখেন অজ নট, আর কিচ্ছু করা লাগবে না। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না, আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে। তারপর এইটা দিয়ে আরো কয়েকটা কথা বলা যায়, আমাকে প্রতিদিন বাজারে যেতে হতো না, আই ওয়াজ নট টু গো টু মার্কেট এভরিডে। আমাকে প্রতিদিন মোবাইল ফোনে কথা বলতে হতো না, আই ওয়াজ নট টু টক মোবাইল ফোন, ওভার মোবাইল ফোন। তো এইভাবে একটা বাক্য, এখানে যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটা বাদে কিন্তু আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারবো একই স্ট্রাকচার দিয়ে। শুধু সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করব, কি করব? সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন হয় একটু দেখেন। বললাম আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। অর্থাৎ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখেন এখানে আমি যদি একটা বাক্য লিখতে পারি, এখানে একটা বাক্য লিখলাম, মনে করেন লিখলাম হি, এই সি, হি রাইটস, WRITES, হি রাইটস আ লেটার, LETTER। অর্থাৎ এর অর্থ হচ্ছে সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার, তাই না? এই যে বাক্যটা আমি লিখলাম, সে একটা চিঠি লেখে, এই বাক্যটাকে আমরা একটু চার ভাবে মুভ করব। চার ভাবে কিভাবে? অর্থাৎ প্রথমে এটা আমি কিন্তু অ্যাফার্মেটিভে লিখে দিয়েছি, এবং এইখানে আমি কিন্তু কি লিখবো? অ্যাফার্মেটিভের পরে আমি লিখবো নেগেটিভ। হি রাইটস এ লেটার, এই বাক্যটার নেগেটিভ কি হবে? সে চিঠি লেখে না, এটার নেগেটিভ কি হবে? হি ডাজ নট হি ডাজ নট রাইট রাইট এ এ লেটার। লেটার। ইয়েস, যখন ডাজ ব্যবহার করবেন, তখন এই এসটা কিন্তু ওই ডাজের ভিতরে চলে গেল, তখন রাইট হবে, রাইটস হবে না। এই জায়গাটা যেন আমরা খেয়াল রাখি। হি রাইটস এ লেটার, দেখেন আপনি সহজে নেগেটিভ করতে পারলেন। তাহলে এবার ইন্টারোগেটিভ কি হবে? প্রশ্নবোধক। ডাজ, ডাজ ইয়েস, ডাজ হি রাইট এ লেটার, থ্যাংক ইউ। দেখেন আপনি এটাও পেরেছেন। আর এটা যদি বলি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তখন কিভাবে করতে হবে?
নেগেটিভ Does ইন্টারোগেটিভ। not he write a letter? ইয়েস, তাহলে দেখেন আমি কিন্তু আপনাকে একটি মাত্র শিখালাম, আপনাকে আমি একটি শিখিয়েছি, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আপনি হুম, এখানে চারটা বাক্য গঠন করলেন, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই চারটা বাক্য যখন আমি গঠন করে ফেললাম, তো এইভাবে আমি যদি আপনাকে হি রাইটস এ লেটার এইটার পরিবর্তে আমি অন্য একটা বাক্য বললাম, উই ক্যাচ ফিশ, উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি, তাহলে মাছ ধরি। হ্যাঁ এইটার চারটা বলেন কি হবে, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। উই ডু নট ক্যাচ ফিশ, এটা নেগেটিভ We হলো। catch ক্যাচ fish. ফিশ, Do we, ডু উই ক্যাচ do ফিশ, we catch fish? এরপরে কিন্তু Do জিজ্ঞাসা not we চিহ্ন। catch fish? ইয়েস, ডু নট উই ক্যাচ ফিশ, তাহলে দেখেছেন Catch fish. ইয়েস, ডোন্ট ইউ ক্যাচ ফিশ, হ্যাঁ এটা লং ফর্ম আর শর্ট ফর্ম যাই হোক। এবং ডু উই ক্যাচ ফিশ এটা বললে কিন্তু ওখানে শেষে নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসাবোধক চিহ্নটা দিতে হবে, চিহ্ন না হ্যাঁ দিলে, স্যার। হ্যাঁ এটা যেন ভুল নাই। তো এইটা দেখেন ওই যে আমেরিকার যে বাচ্চাগুলা, ওরা কিন্তু ছোটবেলা থেকে ওদের বাবা মা, বিশেষ করে মেক্সিকান যারা বা আমাদের বাঙালি বা ইন্ডিয়ান পরিবার বাদে অন্য পরিবার থেকে যারা আসে, ওখানকার স্থানীয় নেটিভ যারা, ওরা দেখবেন সব বাচ্চারা ছোটবেলা থেকে ইংলিশ বলে। কেন বলে? কারণ তারা মায়ের পেটের থেকে শুনতে শুনতেই কিন্তু ইংলিশটা শুনতে শুনতে বড় হয়েছে। কিন্তু ওটা আমরা, স্যার ওদের ওইটা এজন্য মাদার ওদের কোনো ল্যাঙ্গুয়েজ, ওদের ওইটা মাদার ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশটা হচ্ছে এখন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি বাঙালি মানুষ, আপনি দীর্ঘ 50 55 60 বছর পর্যন্ত বাংলাদেশে ছিলেন, তারপরে আপনি আমেরিকাতে গিয়েছেন। এখন ওখানে যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাদের কিন্তু, আমাদের কিন্তু গ্রামার জেনে তারপরে শিখতে হবে। এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য রুলস অফ গ্রামার। তো এই হচ্ছে সেই গ্রামারের নিয়ম, যে হি রাইটস এ লেটার, এই বাক্যটা কিভাবে আমি গঠন করেছি? এই বাক্যটা আমি গঠন করেছি যে প্রথমে দিয়েছি সাবজেক্ট, তারপরে দিয়েছি ভার্ব, তারপরে দিয়েছি অবজেক্ট। এই যে নিয়মটা আমি জানতেছি যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইটা কিন্তু ওই দেশের একটা বাচ্চা জানবে না। কেন জানবে না? সে কিন্তু অনর্গল ইংলিশে বলে যায়, সে হচ্ছে শুনে শুনে শিখেছে। আমাদের যে বাংলাদেশি যারা, আমরা কি কখনো বাংলা ব্যাকরণের নিয়মগুলো জানি? খুব কমই জানি। যারা পড়াশোনা করি বা যারা স্টুডেন্ট বা যারা টিচার বাংলা ব্যাকরণ পড়ায়, তারাই কেবলমাত্র আমরা রুল জানি। কিন্তু আপনি গ্রামের একজন অজপাড়া গায়ের কৃষক, যে তাকে যদি বলা হয় যে আপনি বলেন তো সমাস কাকে বলে, সন্ধি কাকে বলে, কারক কাকে বলে, সে পারবে না। কেন পারবে না? কারণ সে কিন্তু ছোটবেলা থেকে বাংলা ভাষাটা শুনে শুনে বড় হয়েছে এবং সেইভাবে সে বলা শিখে গেছে। তো যেহেতু আমাদের এখন এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, আমরা গ্রামারের এই জায়গাটা শিখবো। সেই জায়গাটা হচ্ছে এই যে জায়গাটা, কিভাবে একটি মাত্র বাক্য দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। দেখেন এখানে ক্যানের ব্যবহার দেখিয়েছিলাম, এটা আপনি আবারও একটু করে রাখবেন। হ্যাঁ, এখান থেকে বাক্য, আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আমি স্কুলে যাব না, তখন কি হবে? আই মাসেন্ট গো টু স্কুল, মাস্ট নট কে বলা হয় মাসেন্ট। আমি স্কুলে যাব না, আই মাসেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? মাস্ট আই গো টু স্কুল, মাস্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? মাসেন্ট আই গো টু স্কুল। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই শ্যান্ট গো টু স্কুল, আই শ্যান্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? শ্যাল নট আই গো টু স্কুল। শ্যাল নট কে বলা আর হচ্ছে যখন স্যার শ্যান্ট। হ্যাঁ, উইল এরটাও এখানে দিয়েছি, দেখেন উইল অবশ্যই, যেমন আই উইল উইল গো টু স্কুল, হ্যাঁ এই উইলটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, এখানে দিয়েছি প্রত্যেকটা আছে। এই যে দেখেন উইলের ব্যবহার, এই যে আই উইল, জাস্ট হেয়ার ইউ ক্যান সি, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না কি হবে? ওই উইল এর পরে নট, উইল নট, তো উইল নট কে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় ওন্ট। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল। দেখছেন, তাহলে চারটা যদি ইংলিশে বলি, আই উইল গো টু স্কুল, আই ওন্ট গো টু স্কুল, উইল আই গো টু স্কুল, ওন্ট আই গো টু স্কুল, এটা গেল হচ্ছে ফিউচার ইনডেফিনিটের সব কাজ। এরপর এই ফিউচার কন্টিনিউয়াস বা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করেছি, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাক্যগুলো কি আছে, অর্থাৎ আই এম আমি গোয়িং স্কুলে টু যাচ্ছি, স্কুল। হ্যাঁ আই এম গোয়িং টু স্কুল, আই এম নট গোয়িং টু স্কুল, এম আই গোয়িং এম টু আই স্কুল, এম আই এম আই নট নট গোয়িং গোয়িং টু টু স্কুল। স্কুল? দেখছেন, তাহলে এইভাবে কিন্তু শুধু এখানে গো দিয়ে করেছি, গো ভার প্রত্যেকটা জায়গায় দেখেন গো আছে। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। প্রত্যেক জায়গায় গো, গোয়িং, গন এইগুলো রয়েছে। তো এই গো ভার বাদ দিয়ে আপনি অন্যভাবেও করতে পারেন। ওই যে বলেছি নিচে লিখেছিলাম হি রাইটস, এখানে কি যেন একটা লিখেছিলাম, এই যে হি রাইটস আ লেটার, এইটা দিয়েও আপনি এই 30টা বাক্য করতে পারেন। এইটা দিয়ে আপনি এই 30টা বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। এই যে প্রেজেন্ট দেখেন টেন্সের এখানে, না বাক্যে না না, প্রেজেন্ট টেন্স না শুধু, স্যার সাথে এই ওই যে যে দেখেন এখানে মডাল রয়েছে, সেমি মডাল রয়েছে, এই যে ক্যান, হ্যাঁ ইয়েস স্যার। ইয়েস, এই যে ক্যান, কুড, এই যে ক্যানের ব্যবহার, আই হ্যাঁ ক্যান গো, স্যার। আমি যেতে পারি, আই।
ইয়েস, ইয়েস, একদম ঠিক। এইভাবে কিন্তু আপনি এই একটি মাত্র ভার্ব দিয়ে 30 ভাবে একটা বাক্যকে মুভ করতে পারেন। শুড, এগুলোই ইয়েস, স্যার। এই যে শ্যাল শুড দেখেন এখানে সব দিয়েছি, উড। হ্যাঁ, অর্থাৎ শ্যাল আপনাকে উইল। এই শ্যাল শুড উড এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু এখানে যেমন গো ভার্ব নিয়েছে, আমি স্কুলে যাই বা স্কুলে যেতাম, এই গো এর আচ্ছা, পরিবর্তে বুঝতে এখানে পারছি। একটা ভার্ব আমি দিয়েছি। সেই ভার্বটা হচ্ছে দিয়েছি এই যে দেখেন রাইট, রাইট বা কি যেন একটা দিয়েছিলাম, এটা দিয়ে যেমন হি রাইটস আ লেটার। এই যে একটা বাক্য হি রাইটস আ লেটার, এই গো এর বদলে এখানে রাইট দিয়েছি, এটা চেঞ্জ করে রাইট। আপনি অনেক ভার্ব এখানে দিতে পারেন, যেমন উই ক্যাচ ফিশ, এটা দিয়েও আপনি 30টা বাক্য করতে পারেন। তো এটাই আর কি আমাদেরকে মূলত শিখতে হবে যে কিভাবে আমরা বাক্যকে বড় করতে পারি, কিভাবে এটা একটা। এইভাবে শিখলে আর কি হয়তো স্যার করতে পারবো হ্যাঁ, আর কি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এটা এই একটা মাত্র শীট ক্লাস যদি আপনি করেন তাহলে আপনি 30টা বাক্য শিখে যাচ্ছেন একটি ক্লাসের মাধ্যমে। তো আপনি যদি মনে করেন 1000 ইংরেজি শব্দ, 1000 ইংরেজি সেন্টেন্স আপনি জানেন, ওই 1000কে 30,000-এ রূপান্তর করা সম্ভব। কিভাবে? ওই এই সিস্টেম অ্যাপ্লাই করে, ওখানে শুধু ভার্ব চেঞ্জ করে দিলেই হবে। আমি স্কুলে যাই ওইটা না দিয়ে আমি লিখলাম সে গান গায়, সে একটা বাড়ি তৈরি করে, সে ছবি আঁকে, সে ছবি আঁকে, এই একটা বাক্য দিয়েও আপনি ওই মডাল ক্যান কুড শ্যাল শুড ব্যবহার করে 30 রকমের ভাবে লিখতে পারেন। আর তারপরে এখানে লিখতে গেলে এখানে যেমন শেষের দিকে আমরা মডাল ভার্বের ব্যবহার করেছি, এখানেও দেখেন সেই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহারগুলো আমরা একটু দেখতে পারি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেমি মডাল ভার্বের ব্যবহার। সেমি মডাল অক্সিলারি ভার্ব বা কোয়াজি মডাল বলা হয়, সেমি মডালকে কোয়াজি বলা হয়। কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। এমন কিছু ভার্ব যেগুলা মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্যও ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা ইত্যাদি প্রকাশ করতে। এগুলো হচ্ছে কোয়াজি মডাল ভার্বের ব্যবহার। কোয়াজি, কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। হ্যাঁ, সেমি মডাল বা যেমন নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু, দেখেন আপনি কথা বলতে গেলে কথার ভিতরে এগুলো প্রায়ই কিন্তু আমরা ব্যবহার করি। নিড টু দরকার বা প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, হ্যাভ টু মানে দরকার বা আবশ্যক প্রয়োজন, ইউজ টু, এই ইউজ টুটা হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস বলে তখন কিন্তু ইউজ টু ব্যবহার করে। আমরা একটু দেখি ব্যবহারের বিশ্লেষণ, দেখেন নিড টু প্রয়োজন বা বাধ্যবাধকতা বোঝালে নিড টু এর ব্যবহার করা হয়। প্রয়োজন বা বাধ্যবাধকতা বোঝালে সেখানে আমরা নিড টু ব্যবহার করব। কেমন দেখেন, এই যে সেখানে যাওয়ার প্রয়োজন, আমার আসার, কি বলছে, আসার প্রয়োজন নেই, যাওয়ার প্রয়োজন নেই, উই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। আপনি এখন মনে মনে বলতেছেন যে আমার স্কুল টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আমার স্কুলে যাওয়া দরকার, তাহলে কি বলতে হবে? আই নিড টু গো টু স্কুল, আই নিড টু, আই নিড টু গো টু মার্কেট। আপনার এখন একটা জিনিস, আপনার বাসায় হয়তো ডিম নাই, কি মাছ নাই, কি চাউল নাই, আপনার বাজারে যেতে হবে। তখন বলতে হবে যে আমার এখন বাজারে দেওয়া দরকার, আমার এখন স্কুলে যাওয়া দরকার, আমার এখন ঘুরতে যাওয়া দরকার, আমার এখন আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া দরকার। এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমরা নিড টু ব্যবহার করবো। উই নিড টু গো দেয়ার, উই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। আমার সে আই যে উই নিড নট টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার না। উই ডোন্ট নিড টু গো দেয়ার, দুই ভাবে বলতে পারেন, উই নিড নট টু গো দেয়ার অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার, উই ডোন্ট নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। দেখেছেন, এটা এইভাবে করতে হবে যে উই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার, যাওয়া দরকার, খাওয়া দরকার, দেখা দরকার, কথা বলা দরকার, খেলা করা দরকার। এই বাক্যগুলা কিন্তু আপনাকে নিড টু ব্যবহার করে করতে হবে। তারপর একটা কি রয়েছে, উই নিড নট টু গো দেয়ার অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার। এরপর একটা রয়েছে দেখেন টুতে রয়েছে ডেয়ার টু। ডেয়ার টু এর অর্থ হচ্ছে সাহস করা, চ্যালেঞ্জ করা বা প্রকাশ করা। সাহস করা বা চ্যালেঞ্জ প্রকাশ করা, এটা হচ্ছে ডেয়ার টু ব্যবহার করা হবে। উদাহরণ দেখি পজিটিভে, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস করে। অনেকে আছে না, যে বিভিন্ন কঠিন পরিস্থিতি দেখলে কিন্তু মিথ্যা বলে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে কি বলছে, হি ডেয়ার্স টু, এই ডেয়ারের সঙ্গে টু বসবে মনে। ইয়েস, ধন্যবাদ। এটা কিন্তু, এটা আমরা সবাই বুঝি না, এটা আমরা পরকালের ভয় কেউ করি না, আমরা শুধু আপাতত ভালো থাকার জন্য। দেখবেন দেশের অবস্থা এরকম হয়ে গেছে এখন বাংলাদেশে, যেটা মানে কি বলবো, আমরা কিন্তু সবসময় এইটাই বুঝি যে আমি এখন ভালো থাকলে হচ্ছে। ডেয়ার, ডেয়ার টু অর্থ হচ্ছে সাহস করা। হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস করে। কি করে? কঠিন পরিস্থিতিতেও সে সত্য বলার সাহস করে। তারপর কি, হ্যাভ টু, এই হ্যাভ টুটা কখন ব্যবহার করুন? বাধ্যবাধকতা যখন আসবে বা কর্তব্য যখন আসবেন, তখন কিন্তু হ্যাভ টু ব্যবহার করতে হবে। কেমন দেখেন, আই, আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে, আমাকে আই কালকে। হ্যাভ ফিনিশড। ইয়েস, আই হ্যাভ টু ফিনিশ, এই হ্যাভ টু হচ্ছে আমার মূল বিষয়, এখানে নিয়মটা হচ্ছে হ্যাভ টু, এটাকে বলা হচ্ছে সেমি মডাল।
এটা কিন্তু এই হ্যাভ শব্দের অর্থ আছে বা থাকা বা পাওয়া বা দেখা, হ্যাভের অনেক অর্থ। হ্যাভ কিন্তু টু, হ্যাঁ, কিন্তু যখন বাধ্যবাধকতা। হ্যাঁ এই হ্যাভ টুটা হচ্ছে সেমি মডাল, অর্ধেক মডাল। পুরাপুরি মডাল কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ওইগুলো হচ্ছে ফুল মডাল। আর এগুলো হচ্ছে সেমি মডাল। দেখবেন ফাইনাল পরীক্ষার আগে একটা পরীক্ষা হয় সেমি ফাইনাল। ফুটবল খেলা যখন, বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে সামনে, তো এই ফুটবল খেলায় কিন্তু একটা ফাইনাল খেলা হয়, একেবারে সর্বশেষ যেটা। যেমন গেলবার আর্জেন্টিনা কাপ নিয়েছিল ফাইনাল খেলায়। তো এই ফাইনাল খেলার আগে যে খেলাটা হয় ওটাকে বলা হয় সেমি ফাইনাল খেলা। তো এখানেও কিন্তু ঠিক তাই। এখানেও কিন্তু এটা দিয়ে করা হচ্ছে যে আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। দেখেন বাই টুমরো অর্থ হচ্ছে আগামী কালকের মধ্যে। এই যে আগামী কালকের মধ্যে এমন বুঝালে বাই দিতে হয়, বাই টুমরো। অথবা দিনের বেলায় যদি সে বলা হয় সে দিনের বেলায় তাকে হত্যা করেছিল, হি কিল্ড হিম বাই ডে। বাই ডে আর নাইটের আগে হবে অ্যাট নাইট। অ্যাট নাইট মনে রাখবেন একটু। তাহলে কি আই হ্যাভ টু ফিনিশ, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। কালকের মধ্যে, আগামী কালকের মধ্যে আমাকে এই কাজটি শেষ করতে হবে। এই যে একটা বাধ্যবাধকতা, কর্তব্য। এইসব সেমি মডেল গুলি বেশি ইউজ করি। অবশ্যই, কিন্তু এটা তো আমরা আমাকে অনেকে, করতে হবে, আমাকে হ্যাঁ যেতে হ্যাঁ, হবে, আমাকে এই কাজটা নিতে হবে, এই টাইপের জিনিসই তো। কিন্তু বা আমার আমরা, এই ক্লাসের এই জিনিসটা, এই কাজটা শেষ করতে হবে, আমার এই বাচ্চাটাকে এটা করতে হবে, তার হ্যাঁ এই এই অ্যাসাইনমেন্টটা দেখতে হবে। ঠিক ঠিক, এইটা কিন্তু আমরা ব্যবহার করে চলে যাই কিন্তু বুঝতে পারি না। আজকে আপনি হয়তো বুঝতে বুঝতে পারি। পারলেন যে আমরা এটা প্রতিনিয়ত কিন্তু দেখবেন অনেকেই আমাদের বাংলাদেশে যারা, বিশেষ করে আমরা বাঙালি, আমরা অনেকে রয়েছি লেখাপড়াও জানি না, কিন্তু আমরা বলি চেয়ারটা দাও, মোবাইলটা দাও, তারপরে বলি কোনো ভুল হলে বলি সরি। কিন্তু আসলে তার অর্থটা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা আমরা বলে চলে যাই। এখানেও ঠিক তাই, আমরা কিন্তু অবচেতন মনে এটা কিন্তু এতদিন ব্যবহার করেছি। এই যে বাধ্যবাধকতা, আমাকে করতে হবে, আমাকে বাচ্চাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, আমাকে এখন স্কুলে যেতে হবে, এই বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বা কর্তব্য বুঝালে ইংলিশে হ্যাভ টু দিয়ে করতে হবে। হ্যাভ টু শব্দের অর্থই হচ্ছে বাধ্যবাধকতা বা কর্তব্য। আই হ্যাভ টু ফিনিশ, আমাকে শেষ করতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল নাও। আই হ্যাভ টু গো টু মার্কেট নাও। আই হ্যাভ টু গো টু গো আউটসাইড নাও, আমাকে এখন বাইরে ঘুরতে যেতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো আপনি কি করবেন? হ্যাভ টু ব্যবহার করে করতে হবে। আর নেগেটিভ যখন হবে, না বোধক যখন করবেন, তখন কিন্তু কি করতে হবে? তখন আই হ্যাভ নট টু ফিনিশ, আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। অর্থাৎ কি, আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে না। আই হ্যাভ নট টু ফিনিশ, এই হ্যাভ এর পরে নট দিবেন, এইটুকু মনে রাখবেন শুধু। নেগেটিভ হলে কি হবে? হ্যাভ এর পরে নট। আই হ্যাভ নট টু ফিনিশ, আমাকে এখন স্কুলে যেতে হবে না। আই হ্যাভ নট টু গো টু স্কুল নাও, আমাকে এখন বাজারে যেতে হবে না। আই হ্যাভ নট টু গো টু মার্কেট নাও। এটা একটু মনে রাখবেন। ইউজ টু এর ব্যবহারটা দেখেন। যখন হ্যাবের সাথে নট করবে, তাহলে নিজের সাথেও তাহলে সেরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেরকম নাকি হবে। এটা দেখেন এখানে রয়েছে ইউজ টু, নিড নট টু রয়েছে। এখানে একটা নিডের ব্যবহার, ডেয়ার টু এর ব্যবহার। এই যে নিড, নিড নট টু দেখিয়েছি তো, এই যে উই নিড নট টু গো দেয়ার। উই নিড নট, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই। এই যে উই নিড হুম নট হুম। টু গো দেয়ার, উই নিড টু গো দেয়ার। হ্যাঁ, অর্থাৎ এই যে নিড এর সঙ্গে নট দিবেন, এই ডেয়ার, ডেয়ার এর সঙ্গে নট দিবেন, এই হ্যাভ, হ্যাভ এর সঙ্গে অর্থাৎ নট। ধীরে ধীরে নেগেটিভ হয়ে যাবে। ইয়েস, তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে অনেক বাক্য নিজে নিজে তৈরি করতে হবে। আমার সেখানে যাওয়া দরকার, আমার তার সঙ্গে দেখা করা দরকার, আমাকে তার বাসায় দাওয়াত দেওয়া দরকার, তার বাসায় আমার যাওয়া দরকার। এই ধরনের কথাগুলো হ্যাভ টু দিয়ে আমরা করব। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট, আই হ্যাভ টু ইট রাইস, আই হ্যাভ টু প্লে ফুটবল নাও, আই হ্যাভ টু টক টু মোবাইল ফোন উইথ হিম। এই বাক্যগুলো হ্যাভ টু। ইউজ টু এর একটা ব্যবহার রয়েছে অতীতকালের অভ্যাস, অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টুটা বসে। যেমন উই ইউজ টু, হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং। হি ইউজড, ইউএস ইডি কিন্তু নট ইউজ, এরপরে ইডি যোগ করতে হবে, ইউজড, ইউজ টু। এটার অর্থ হচ্ছে, এই টোটাল ইউজ টু এর অর্থই হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস। অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সেখানে ইউজ টু বসে, এই যে অতীতের অভ্যাস বা অবস্থা। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, এখন বয়স হয়েছে বা এখন সে সময় পায় না, খেলে না, তো বলা হচ্ছে সে ছোটবেলায় ক্রিকেট খেলতো। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং। নেগেটিভ কি হবে? হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন নট। হি ওয়াজ ইয়াং। হি ইউজড নট টু, ইউজ এর পরে নট ব্যবহার করতে হবে। তো এটা খুবই সহজ, মনে রাখবেন। ওই যে আমার যে সেমি মডেলটা, ওর পরে শুধু নট বসালে নেগেটিভ হয়ে যায়। এখন আমরা দেখবো সেমি মডেল অক্সিলারি ভার্বের আরো কিছু বৈশিষ্ট্য আছে, কেমন দেখেন। বলা হচ্ছে মেইন ভার্বের মতো নিড টু বা হ্যাভ টু এর পর সাধারণত ভার্বের মতো ইনফিনিটিভ টু ব্যবহৃত হয়। যেমন আই নিড টু গো নাও, আই নিড টু গো নাও, এই যে নিড এর পরে টু বসেছে, অর্থাৎ এই যে টু গো, আই নিড
টু গো নাও, এই টু গোটা একসঙ্গে বলতে হবে, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া দরকার। এই ভার্বের আগে মনে রাখবেন, কোনো ভার্বের বাম পার্শ্বে, কোনো ভার্বের পূর্বে যদি টু যোগ করা হয়, ওইটা ইনফিনিটিভ হয়ে যাও। ইনফিনিটিভ কাকে বলে মনে রাখবেন? টু যুক্ত ভার্ব। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। ওই যে টু ইট, খেতে, যেতে, দেখতে, শুইতে, উঠতে, বসতে, এগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ। কি বললাম? টু যুক্ত ভার্ব। কিভাবে বলেন? টু যুক্ত ভার্ব, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। মেইন ভার্বের মতো নিড টু, হ্যাভ টু এর পরে সাধারণত ভার্বের ইনফিনিটিভ ব্যবহার করা হয়। মডাল অক্সিলারি ভার্বের মতো ডেয়ার এবং নিডের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো সরাসরি ভার্বের ব্যবহার করতে পারে। হি নিড নট অ্যাপোলোজাইজ, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম ইটিং রাইস। এখানে নিড দিয়ে ব্যবহার করতে হবে এগুলো। হি নিড নট অ্যাপোলোজাইজ, তার ক্ষমা করার দরকার নাই। নিড নট মানে প্রয়োজন নাই। টেন্সের ব্যবহারে সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন ওই যে হ্যাভ টু এর ব্যবহার করেছিলেন না, এখানে দেখেন হ্যাভ টু এর পরিবর্তে পাস্ট টেন্স হয়েছে, এই জন্য এখানে হ্যাড টু ব্যবহার করেছি। হ্যাড টু। যেমন আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, গতকাল আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হয়েছিল। তো এখানে যদি প্রেজেন্ট টেন্সে বলি যে আমাকে আজ বাসা থেকে তাড়াতাড়ি বের হতে হয় বা হতে হবে, আই হ্যাভ টু লিভ আর্লি টুডে, আমাকে আজ তাড়াতাড়ি মানে বের হতে হয়, আমাকে এখন বের হতে হবে, তাহলে হ্যাভ টু ব্যবহার করতে হবে। কিন্তু এখানে দেখেন এই যে পাস্ট টেন্স ইয়েস্টারডে আছে না, গতকাল, তো গতকাল গত চিহ্নের উল্লেখ থাকলে, কোনো বাক্যে যদি বাংলায় গত চিহ্নের উল্লেখ থাকে, তাহলে ওই বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হবে। আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, আমাকে গতকাল তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হয়েছিল। সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণ ভার্বের ভূমিকা পালন করে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল প্রকাশ, মানে কি বলছে, ইংরেজি ভাষায় বিভিন্ন জটিল প্রকাশকে সহজ করে দেয়। কেমন একটু দেখি। ইউজ অফ এম টু, ইজ টু, আর টু অ্যান্ড অস টু, ওয়্যার টু। বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয়, ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার করতে হয়। নিম্নে এই ধরনের বাক্য ইংরেজি করার জন্য স্ট্রাকচার দেওয়া হলো। যেমন দেখেন, সাবজেক্টের পরে কি দিতে হবে? এম টু দিতে হবে, অথবা সাবজেক্ট অনুসারে ইজ টু, আর টু যে কোনো একটি দিতে হবে, এবং ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, অর্থাৎ রুমাকে প্রত্যেক দিন রান্না করতে হয়। প্রত্যহ ইংরেজি হচ্ছে ডেইলি। রুমা ইজ টু কুক রাইস এভরি ডে, ইয়েস। রুমা ইজ টু কুক, এই যে ইজ টু, ইজ টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়, স্বাভাবিকভাবে করতে হয়। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রছাত্রীদের প্রচুর পড়াশোনা করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। আর টু কেন হলো? যেহেতু এখানে স্টুডেন্টস প্লুরাল, স্টুডেন্টস রয়েছে, প্লুরাল আছে সাবজেক্ট, এখানে ভার্ব, সেই জন্য আর টু বসেছে। স্টুডেন্টস আর টু স্টাডি মাস, ছাত্রছাত্রীদের প্রচুর পড়াশোনা করতে হয়। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ গেল। এটা নেগেটিভ করেন, রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস ডেইলি। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। উপরে কি করেছেন? ছাত্রদের প্রচুর পড়তে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি, আর এখানে আর নট টু স্টাডি। অর্থাৎ নেগেটিভ হলে এই আর এর পরে শুধু নট যোগ করতে হবে, আর বাদ বাকি সবই ঠিক থাকবে, তাহলে এইটা নেগেটিভ হয়ে যাবে। এরূপ বাক্যকে যখন প্রশ্নবোধক করবেন, তখন ওই যে এম টু ইজ টু আর টু না, ওই যে এম ইজ আর, ওইটা শুধু প্রথমে আনতে হবে। হ্যাঁ, তারপরে সাবজেক্ট দিতে হবে, অ্যামিজারের পরেই সাবজেক্ট দিতে হবে। রুমাকে, রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস, ইজ রুমা টু কুক রাইস। রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস। ছাত্রদেরকে কি প্রচুর অধ্যয়ন করতে হয়? আর স্টুডেন্টস টু স্টাডি মাস। হুম। এইভাবে অস টু, ওয়্যার টু এর ব্যবহারটাও দেখেন, অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এমন বোঝাতে অস টু এবং ওয়্যার টু ব্যবহৃত হয়। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এমন বোঝাতে অস টু এবং ওয়্যার টু এর ব্যবহার করা হয়। কেমন আছে দেখেন তো, আমাকে অফিসে যেতে হতো অতীতে, আপনি এখন অবসরে নিয়েছেন, এখন আর যাওয়া লাগে না, অতীতে যেতে হতো, 1 মাস 2 মাস 1 বছর আগে আপনি অবসরে গিয়েছেন, তাই আপনি এখন বাসায় কাউকে বলছেন যে আমাকে না একটা সময়ে রেগুলার অফিসে যেতে হতো। কি হবে? আই ওয়াজ টু গো টু অফিস রেগুলারলি অনস আপন এ টাইম। অনস আপন এ টাইম শব্দের অর্থ হচ্ছে কোনো একটা সময়। তাহলে আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস, ইউ ওয়্যার টু স্টাডি মাস।
তোমাকে প্রচুর বই পড়তে হতো। ইউজ অফ বি সাপোজ টু এর একটা ব্যবহার। তো দেখেন এই বি সাপোজ টুটা আপনার জন্য একটু হোমওয়ার্ক থাকবে। এই শীটটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনি পরবর্তীতে একটু এখানে দেখে রাখবেন এবং এখান থেকে আমি আবার পড়াবো। আর এই যা যা পড়ালাম, ইউজ অফ বি সাপোজ টু, এই যে এখানে রয়েছে বি সাপোজ টু, হ্যাঁ, এই যে অর্থাৎ সাবজেক্ট বা কর্তাকে, হ্যাঁ হ্যাঁ, বি সাপোজ টু অর্থাৎ স্বাভাবিকভাবে কর্তাকে কোনো কিছু করার কথা। এই যে এখানে লেওয়া আছে দেখেন, ইউজ অফ বি সাপোজ টু। যেমন এই যে রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। আমার নিউ ইয়র্ক যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু নিউ ইয়র্ক টুডে। এই বি সাপোজ টু এর ব্যবহারটাও খুব ইম্পর্টেন্ট। তো আসলে এখন আপনার স্কুল টাইম হয়ে গিয়েছে। অনেক ভালো একটা ক্লাস আমরা এনজয় করলাম। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড মর্নিং বলবে, আমার এখানে গুড নাইট, আপনার ওখানে গুড মর্নিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুই জায়গায় দুই টাইম কিন্তু। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।